গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেতে চলেছি শালপলাশের দেশে। হ্যাঁ, ঠিকই দেখেছো, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো আজকে যেতে চলেছি পুরুলিয়া। তো যদিও পলাশ এখনো ফোটেনি, তো পলাশ সিজনটা এখনো সামনে রয়েছে। তো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। তো রোড কন্ডিশন বা কি আছে বা কোথা থেকে আমরা যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটাতে। আমরা কলকাতার দিক থেকে এসে আমাদের সামনে চলে আসে জাগুলিয়া মোড়। তো এই জাগুলিয়া মোড় থেকে আমরা বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে নিয়েছি, কারণ জাগুলিয়া যদি NH 12 ধরে যাই তো সামনে চাকদা রানাঘাট ওইদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। তো আমরা যেহেতু যাব পুরুলিয়া, তো আমরা এখান থেকে সার্ভিস লেনটা নিয়ে জাগুলিয়া মোড় থেকে বাঁদিকে ঢুকে যাব। তো ওখান দিয়ে ঢুকে কল্যাণীর ওপর দিয়ে জাগুলিয়া থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার করে কিন্তু আমরা ওপাশটা নদীর ওপারে, মানে হুগলি নদীর ওপারে যাব। তো আমরা সেই জন্য নিয়ে নিয়েছি বাঁদিকের সার্ভিস লেন। তো চলো দেখতে থাকো। তো আরেকজন যে আমার সঙ্গে যাওয়ার কথা রয়েছে, তো সেও RH মোটর বাইকার, উনি এই সামনে জাগুলিয়া মোড়েই ওয়েট করছে। তো চলো তোমাদের সঙ্গে ওনার একটু দেখা করিয়ে দিই। তো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা NH 12। তো ওটা ডান দিকে ফ্লাইওভার হয়ে বেরিয়ে গেল জাগুলিয়া মোড়টার জন্য। তো আমরা এই সোজাই যাচ্ছি সার্ভিস লেন দিয়ে। এই সামনে জাগুলিয়া মোড়। তো বন্ধুরা, কলকাতার দিক থেকে এসে কিন্তু এই জাগুলিয়া মোড় থেকে কিন্তু তোমাকে বাঁদিকে টার্ন নিতে হবে। তো বাঁদিকে টার্ন নিয়ে এই যে আমরা ঢুকে গেলাম বড় জাগুলিয়া মোড়। তো দাদা দাঁড়িয়ে আছেন, অনেক আগে অ্যাডভান্স চলে এসছেন। তো দাদার সঙ্গে একটু মিট করে নিই। এ দেখে নাও RH মোটর বাইকার। তো চলো, তো রাইডটা আমরা আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুতে। এটা হুগলি নদীর উপরে অবস্থিত। তো সাইড দিয়ে দেখো আরেকটা কিন্তু ব্রিজ হচ্ছে। এই যে বন্ধুরা, তোমরা দেখে নাও বাদিকটায়, এদিকে কিন্তু একটা ব্রিজ হচ্ছে। আর এই ব্রিজটা কিন্তু টোটাল কল্যাণী প্লাস কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে কানেক্ট হচ্ছে ওটা। তো ব্রিজটা অনেক পেছন থেকে দেখে আসলাম, বেশ বড় সড়ো ব্রিজ। আর এই ব্রিজটা কিন্তু খুব চওড়া না। তো এই ব্রিজটা কিন্তু একটা যোগাযোগের ওপারের সঙ্গে, মানে হুগলির সঙ্গে কিন্তু একটা যোগাযোগের বড় মাধ্যম ছিল এটা। তো যেই জন্য এটা খারাপ হয়েছে বলেই ওই একটা সাইডে ব্রিজ তৈরি হচ্ছে। তো এই ব্রিজ দিয়ে কিন্তু এখন লাইট ওয়েটের গাড়িগুলো চলে। তো কোনো বাস বা বড় লরি কিন্তু চলে না এখান দিয়ে। এই যা দেখতে পাচ্ছ সামনে যে গাড়িটা যাচ্ছে ওই রকম টাইপের গাড়ি বা ছোটো লাইট ওয়েটের যেসব গাড়িগুলো রয়েছে সেই সব গাড়িগুলো কিন্তু এই ব্রিজে অ্যালাউ আছে। তো বড় কোনো গাড়ি কিন্তু এখানে অ্যালাউ নেই। তো চলো দেখতে থাকো। তো এরপরে আমরা চলে যাবো এখান থেকে মগরা। তো মগরা গিয়ে ওখান থেকে আমরা ওল্ড দিল্লি রোড নিয়ে বাঁদিকে ঢুকে যাব। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো যে আমরা কোথা দিয়ে যাচ্ছি। তো আমরা তাহলে এখান থেকে এখন কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুকে ছেড়ে সোজা চলে যাব মগরাতে। তো মগরাতে গিয়ে ওল্ড দিল্লি রোডে নিয়ে সেটাকে বাঁদিক দিয়ে যাব। কেননা আমরা যেহেতু আরামবাগ দিয়ে যাচ্ছি, তো আরামবাগ দিয়ে গেলে বাঁদিকে দিল্লি রোডে বাঁদিকে নিতে হবে। আর যদি কিনা আমরা বর্ধমান হয়ে যেতাম, তো বর্ধমান হয়ে গেলে তখন কিন্তু আমাকে ডান দিকে নিতে হতো, মানে মগরা থেকে ডান দিকে নিতে হতো। একটু চা খেয়ে এখান থেকে এখন বেরোচ্ছি। তো আমরা এখন আমরা এখন এই ওল্ড দিল্লি রোড ধরেই বেরোবো। তো এখন গুগল ম্যাপের উপরেই ডিপেন্ড করে আমরা এখন যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর ঘড়িতে টাইম হয়েছে এখন 7টা 8।
তো দেখি সামনে একটা বোর্ড আসছে। এই রাস্তাটা আমার কাছে পুরোটাই নতুন, কারণ আমি কোনোদিন এই রাস্তা থেকে আসিনি। তো দেখা যাচ্ছে শ্রীরামপুর 27 কিলোমিটার, কলকাতা 54 কিলোমিটার, চুচুড়া 12 কিলোমিটার, তো সবই সোজা। তো চলো, তো আমরা এই জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম এখন মগরা পেরিয়ে ঝাপা। তো আমাদের দেখাচ্ছে এখন 5.5 কিলোমিটার রাস্তা এই দিল্লি রোড ধরেই যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শ্বেতপুর। তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, আমরা এই দিল্লি রোডকে ছেড়ে দেবো, আমরা ছেড়ে দিয়ে আমরা ডান দিকে নিয়ে নেব। এই রাস্তাটা ধরে আমরা সোজা এখন বেরিয়ে যাব। তো জানি না এই রাস্তাটার কন্ডিশন কেমন আছে। তো সামনে শুরুটা তো বেশ ভালোই হলো, যে রাস্তাটা বেশ সুন্দর রাস্তা রয়েছে। এবার চলো এগিয়ে যাই, দেখি রাস্তার কন্ডিশন কী রয়েছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তারকেশ্বরে। তো এই দেখে নাও, তারকেশ্বর গেটটা দেখে নাও, এই মন্দিরে যাওয়ার যে গেটটা। আর এই যে ডান দিকের রাস্তায় যে ঢুকে গেল, এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরে চলে যাওয়া যায়, বাবার মন্দিরে। তো আমরা তো আজকে যেহেতু এখানে ঢুকছি না, তো আমরা সোজাই বেরিয়ে যাব। তো আমরা সোজা বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। তো চলো, তো আমরা এগোই, বাবাকে প্রণাম জানিয়ে আমরা এগোই এই যে তারকেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তাটা। চলো, জয় বাবা ভোলেনাথ। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দামোদর নদের ওপরে। তো দামোদর এখন তোমার দেখতে পাচ্ছ কি না দেখো, এখন মাঝখানে কিন্তু চর পড়ে আছে, তেমন জল নেই। কিন্তু একটা সময় এই দামোদরই কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। তো চারিদিকে ভাসিয়ে দিয়ে কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে এই দামোদর বয়ে যায়। কিন্তু এখন দামোদরে দেখো জল নেই, জল শুকিয়ে গেছে। মাঝখানে একটা দেখতে পাচ্ছি, ওখানে তোমরা বুঝতে পারছো কি না, একটা চড়া পড়ে গেছে। তো আর এই যে দামোদর, আমরা আজকে বেরোনোর পরে দুটো রিভার পার করে আসলাম। একটা ছিল হচ্ছে হুগলি রিভার কল্যাণীতে, আর এই একটা হচ্ছে দামোদর রিভার। তো আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড় যেতে যেতে হয়তো 5-6খানা রিভার আমাদের পড়বে। তো টোটালটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমাদের এই পর্যন্ত দুটো রিভার আমরা ক্রস করলাম, একটা হুগলি রিভার আর এটা হচ্ছে দামোদর রিভার। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই রিভারগুলো দেখতে, কেমন লাগছে, বা রুট কন্ডিশনগুলো দেখতে কেমন লাগছে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুরে। ওটা কিন্তু সে আগেই বললাম, এটা কিন্তু সেই ইস্কন মায়াপুর বা নবদ্বীপ মায়াপুর না এটা। তো আমরা এখন মায়াপুর ক্রস করে আরামবাগের দিকে এগোচ্ছি। আর আরামবাগের ডিস্টেন্স রয়েছে এখান থেকে 10 কিলোমিটার, আর জয়রামবাটি 32 কিলোমিটার, বর্ধমান 52, বাঁকুড়া 101, এই হচ্ছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে। তো আমরা ভাবছিলাম একটু সকালে টিফিন করব, কিন্তু সেই টিফিনটা ভাবছি এখন আর এখানে দাঁড়াবো না, একদম আরামবাগে গিয়েই সেটা বহল দেবো একটু। তো সেই জন্য এখানে আর দাঁড়াচ্ছি না, তারপর সোজা বেরিয়ে যাচ্ছি আমরা এখন আরামবাগের দিকে। আরামবাগ আর 10 কিলোমিটার, আর রাস্তার কন্ডিশনও ঠিক আছে, তো যেতে তেমন কোনো প্রবলেমই হবে না। তো দেখি, চলো আরামবাগ গিয়ে একটু দাঁড়িয়ে টিফিন করে নিই। তো
তো সেই আরামবাগের জন্যই বেরিয়ে যাচ্ছি। ওরে দাদা, যেখান দিয়ে সেখান দিয়ে সব পার হয়ে যায় হঠাৎ করে হাত দেখিয়েই। পেছনের গাড়িতে এরা ভাবে না যে পেছনে একটা গাড়ি আসছে, যে সেই গাড়িটার স্পিডটাকে যে রাখবে, কতটা সময় লাগে সেটা ভাবে না, চট করে ঢুকে যেতে পারলেই হয়ে গেল। তো জায়গায় জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে, জানি না সামনে কি হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আরামবাগে। তো আরামবাগে আমরা রয়েছি এখানে। তো দেখি কোনো একটা দোকান দেখি একটু টিফিনটা করে নেব। তো সেটাই নজর রাখছি যে কোথায় একটা রেস্তোরাঁয় বা কিছু একটা পাওয়া যায়। তো দেখি, এই জায়গাটার নাম হচ্ছে বসন্তপুর মোড়। আর আরামবাগ বাজার বোর্ড রয়েছে। তো আমরা আরামবাগটা পার করে আমরা এখন রাস্তা আমাদের ইন্ডিকেট করছে বাঁদিকের রাস্তাটা। তো আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নেব। বাঁদিকে, হ্যাঁ বাঁদিকটা, আমরা এখন বাঁদিকের রাস্তাটা ধরে নেব। আমরা একটা রিভার ব্রিজে উঠতে চলেছি। তো এটা হচ্ছে, রাস্তাটা খুবই সামনে খারাপ। তো এটা হচ্ছে দ্বারকেশ্বর রিভার। আমরা এখন আছি, নিচ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী, আর আমরা রয়েছি দ্বারকেশ্বর রিভারের ব্রিজের ওপর রয়েছি। এই যে তোমরা দেখে নাও দ্বারকেশ্বর রিভার। তো দ্বারকেশ্বর রিভারে কিন্তু জল নেই বললেই চলে। তো জায়গায় আঁকাবাঁকা হয়ে জল যাচ্ছে, আর পুরোটাই চড়া পড়ে গেছে। তো পুরো নদীটাই কিন্তু চড়া পড়ে রয়েছে। এই যে দেখে নাও ভালো করে একটু দ্বারকেশ্বর রিভার। বিষ্ণুপুর 56 কিলোমিটার ডান দিকে, কতুলপুর 24 কিলোমিটার ডান দিকে। দেখি আমাদের তার মানে ডান দিকেই যেতে হবে। এখন এই রাস্তাটার ডান দিকে, হ্যাঁ আমরা এই রাস্তাটার ডান দিকে ঢুকবো। আমরা এখন এই রাস্তাটা থেকে ডান দিকে ঢুকে যাব কতুলপুরের দিকে। আমরা এই রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলাম। আর এই জায়গাটা কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, মানে নামটা দেখতে পেলাম না, জায়গাটার নামটা কি আছে। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো, আমি নামটা যেহেতু বলতে পারলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো তাহলে এই ভিডিও দেখে কেউ যদি যায় তো তার একটু সুবিধা হবে যাওয়ার ক্ষেত্রে। তো আমাদের এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2। আমরা এখন যেই রুটটা ধরলাম এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2। তো এই রাস্তা ধরে আমাদেরকে এখন যেতে হবে 22 কিলোমিটার। এই স্টেট হাইওয়ে 2 ধরেই আমাদেরকে কিন্তু এখন 22 কিলোমিটার আমরা সামনের দিকে যাব। তো দেখছি রাস্তার কন্ডিশন ঠিকই আছে। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত যা আসলাম তাতে কিন্তু আমাদের রাস্তা কোনোটাই এখনো পর্যন্ত খারাপ হয়নি। খারাপ বাইকে ছাড়িয়ে চলে এসেছি, যা পিছনে রেখে এসেছি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রয়েছে জয়পুর ফরেস্ট। তো জয়পুর ফরেস্ট সেখান থেকে ওই 13-14 কিলোমিটার হবে হয়তো। তো আমরা জয়পুর ফরেস্টে গিয়ে একটু রেস্ট করব, আর ওখানে গিয়ে একটু জয়পুর ফরেস্টটাকে ভিজিট করব। তো চলো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যেই যাই। তো যাই হোক, আর আগেও বললাম কয়েকবার
যে রাস্তার আপডেট যেহেতু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো সেই জন্য বলাই যায় যে এই যে রাস্তার কন্ডিশান যা আসলাম আমি জাগুলিয়া, তো ওই পাশে NH-12, তো সেই সম্বন্ধে তো তোমরা জানোই। আর জাগুলিয়া থেকে টোটাল এই রাস্তায় হয়তো 2-1 কিলোমিটার বাদ দিয়ে টোটাল রাস্তাটাই কিন্তু ভালো। হয়তো হতে পারে সিঙ্গেল ওয়ে হতে পারে, কিন্তু রাস্তাটা কিন্তু ভালো, বেশ ভালো রাস্তা। তো কোনো প্রবলেম নেই। রাস্তা খারাপ হলে কি হয় যে একটা ঝাঁকুনি হয়, একটা নানা রকম প্রবলেম, গাড়ি চালাতে ঠিক কষ্ট হয়, কিন্তু এটা কিন্তু সেরকম কোনো ব্যাপারই নেই। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখে নাও, এই দেখো পাশের দেখেছো, আগেও দেখেছিলাম, এই জমিগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু ধান চাষ হয়, তারপরে এখন কিন্তু সব আলু লাগিয়েছে। টোটালটা কিন্তু পুরো মাঠটা যা যতদূর তোমার চোখ যাচ্ছে টোটালটা কিন্তু এখানে আলু চাষ। তো পুরো জমিটাই দেখতে পাচ্ছি সব আলুর চাষ। আর শুধু বাঁদিকে তাই নয়, এই ডান দিকেও কিন্তু তাই। আর সুন্দর একটা মানে লোকেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কেননা মাঝখান দিয়ে রাস্তা দুপাশ দিয়ে শুধু এরকম ফাঁকা জমি, ধানের জমি, মানে চাষের জমি। তো বেশ বেশ একটা সুন্দর অনুভূতি আছে এর মধ্যে। তো যাই হোক, চলো সামনে গিয়ে তো আরও যেটার জন্য বেশি এক্সাইটেড যে জয়পুর ফরেস্টটা ভিজিট করব, তো সেটাই সামনে চলে আসছে। তো বলতে বলতে আর 10 কিলোমিটার মতো বাকি রয়েছে জয়পুর ফরেস্ট। তো ফরেস্ট এরিয়াটা অনেক বড়। আমি একটা লোকেশান সেট করেছি, সেটা হচ্ছে বনলতা রিসর্ট। তো আমি বনলতা রিসর্টটা দিয়েই লোকেশনটা সেট করেছি। তো তাতে দেখাচ্ছে, গুগলে দেখাচ্ছে যে 10-11 কিলোমিটার এরকম একটা রাস্তা রয়েছে। তো সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড জয়পুর ফরেস্টটাকে। তো চলো আর দেখবো ওখানে অনেক, যদিও অনেক ভিডিওতে দেখেছি, তো তাও ওখানে দেখবো কী কী গাছ, গাছের পার্সেন্টেজটা বেশি তো হচ্ছে কী কী গাছের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগেই বললাম যে ওখানে যে একটা এয়ারবেস রয়েছে, সেই এয়ারবেসটাও যাব। তো চলো, তো আস্তে আস্তে এগোই। তোমরাও মিউজিকের তালে তালে তোমরা ট্রিপটাকে এনজয় করো। জয়পুর ফরেস্টে চলে এসেছি। তো এইখান থেকে স্টার্ট হচ্ছে জয়পুর বনলতা রিসর্ট। এই রয়েছে বনলতা রিসর্ট, আর এই যে জয়পুর ফরেস্ট হচ্ছে রেঞ্জ শুরু হয়ে গেছে এটা। তো আমরা একটু এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে জঙ্গলটাকে পুরো ভিজিট করব। তো তোমরা দেখে নাও, এখানে ঘন জঙ্গল, ঘন কিন্তু গাছ রয়েছে প্রচুর, দুপাশেই কিন্তু ঘন জঙ্গল। তো একটা লোকালয় থেকে জাস্ট এখান থেকে শুরু হয়েছে, যে লোকালয়টা পার করে এসেই যেন একটা ঘন জঙ্গলের মধ্যে পড়ে গেলাম। সিচুয়েশনটা কিন্তু দুটোই আলাদা। 100 মিটার দূরে যেটা রয়েছে আর 100 মিটার ভেতরে এসে পরিবেশটা কিন্তু পুরোই পাল্টে গেছে। এবার যারা এসছো এখানে তারা অবশ্যই এখানে বুঝতে পারবে যে সিচুয়েশনটা কেমনভাবে পাল্টে গেল। যে 100 মিটার ওইদিকে কিন্তু তোমার পুরো জনবসতি এলাকা, আর 100 মিটার তুমি ভেতরে চলে আসলে পুরো কিন্তু এদিকে একদম জঙ্গল এরিয়া পুরো। তো চলো, তো ভেতরে যাওয়া যাক, দেখি জঙ্গলটাকে ভিজিট করে। আমরা এখন চলে এসেছি জয়পুর ফরেস্টে। তো সঙ্গে আমার ছেলে এসছে, একটু হাই করে দাও। আমার সঙ্গে আমার ছেলে আছে, আর দাদাও যেটা আছে বলছিলাম RX মোটর বাইকার, উনি আছে, উনি একটু ছবি টবি তুলছে। তো এই জয়পুর ফরেস্টটাকে দেখে নাও। ঠিক আমরা দাঁড়িয়ে আছি বনলতা রিসর্টের একটু এগিয়ে সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখে নাও তোমরা জয়পুর ফরেস্টটাকে দেখে নাও। তো
এখানে আসলে দেখো। তো বন্ধুরা আমরা এখন জয়পুর ফরেস্টের দিয়ে রাইড করছি। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন রয়েছে বাসুদেবপুর ব্রিটিশ এয়ারবেস। তো তার ডিস্টেন্স দেখাচ্ছে 7.4 কিলোমিটার। তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো তো চলো তোমাদেরকেও দেখাবো। আর তোমরা একটু এই যে জঙ্গলটার যে স্নিক বিউটি, এটা তোমরা একটু এনজয় করো। তো তো বুঝতেই পারছো, দুপাশে ঘন জঙ্গল, একটা গা ছমছমে পরিবেশ, তার মাঝখান দিয়ে একটা টাইম্যাক রুট। তো সিচুয়েশনটা কেমন হতে পারে তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু দিনের বেলা ধরো যাচ্ছি, রাতের বেলা যাওয়ার জন্য কিন্তু কোনো লাইট, রাস্তায় কিন্তু কোনো লাইট নেই। আর মাঝে মধ্যে এখানে হরিণের চিহ্ন দেওয়া রয়েছে, কেননা এখান দিয়ে যখন তখন যেখানে সেখানে কিন্তু হরিণ পারাপার হতে পারে। তো সেই জন্য সব ড্রাইভারকে অ্যালার্ট করে দেওয়ার জন্য এটা সিম্বলটা দেওয়া থাকে, যে সবাই যেন গাড়ি চালানোর সময় এটা অ্যালার্টভাবে গাড়ি চালায়। তো আমাদের এগুলো হচ্ছে লুপ্ত প্রায় হতে চলেছে, তো সেই জন্য এগুলোকে সবসময় যেন অ্যালার্ট দেয়, যে কোনো পথচারী বা কোনো গাড়ি যাওয়ার সময় যেন বন্য পশুকে কোনো রকম আঘাত না করে। তো সেই জন্য তার জন্য অ্যালার্ট করা রয়েছে। তো বেশ ভালো লাগছে জঙ্গলটা বেশ। স্যার বলছি, বাসুদেবপুর এয়ারবেসটা কি এই রাস্তায়? এই রাস্তায়, ঠিক আছে। তো আমরা এখানে ঢুকে যাব এখন বাঁদিকে। তো আমি কনফার্ম হয়ে নিলাম, একটা স্যাররা ছিলেন এখানে। তো আমরা এখন ঢুকছি বাসুদেবপুর এয়ারবেসে। তো চলো এয়ারবেসে যাই, কি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখান থেকে, পিচ রাস্তা শেষ হয়ে গিয়ে লালমাটির রাস্তা। তো এখান দিয়ে একটা রেল লাইন রয়েছে। তো জানি না এখান দিয়ে ট্রেন চলাচল করে কি না, আর বা কোথাকার লাইন এটা তাও জানা নেই। তো বন্ধুরা যদি তোমাদের জানা থাকে তো তোমরা কমেন্ট করে একটু জানিও যে এটা কোথায় যাচ্ছে লাইনটা। তো এই লালমাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এয়ারবেসের দিকে। দেখো এক এক জায়গাকার এক এক রকম মাটি। এই যে লাল মাটির পুরো রাস্তাটাই কিন্তু, যদিও ওটা সুরকি দেওয়া রয়েছে, কিন্তু তাও কিন্তু এখানকার মাটি লাল। তো আমরা চলে এসেছি এয়ারবেসে। তো জয়পুর ফরেস্টে যে বাসুদেবপুরে যে এয়ারবেসটা রয়েছে, তো এই এয়ারবেসটা কিন্তু বন্ধু ব্রিটিশ থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটা কাজে লাগতো। তখন কিন্তু এটা একটা গুপ্ত বিমান ঘাঁটি ছিল। তো এখানে কিন্তু তখন বিমান ওঠানামা করতো, সবই কিন্তু ফাইটার বিমানে কিন্তু এখান থেকেই এখানে ওঠানামা করতো, কেননা এটা ছিল হচ্ছে গভীর অরণ্যের মধ্যে। তো সেই জন্য এখানে একটা সেফটি পারপাস এইখানে কিন্তু এটা করেছিল ব্রিটিশরা। তো যাতে এখান থেকেও যদি কোনো জায়গায় যদি অ্যাটাক করতে হয় তো এখান থেকে যেন করতে পারে। তো সেই জন্য কিন্তু এই এয়ারপোর্টটাকে মানবের থেকে আড়ালে
একটা ঘন জঙ্গলের ভেতরে কিন্তু এই এয়ারবেসটা করেছিল ব্রিটিশরা। তো এটা ওই সেই সময় 1942 থেকে 1945 পর্যন্তই এটা চালু ছিল, ও তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো বর্তমানে এইসব টোটাল এরিয়াটা তো কিন্তু ভারতীয় বায়ুসেনায় কিন্তু দেখভাল করে। তো ভারতীয় বায়ুসেনার আন্ডারেই কিন্তু এই টোটাল এরিয়াটা রয়েছে। আর দেখতে পেলাম এই জায়গায় কিন্তু প্রচুর জায়গায়, এই যে দেখতে পাচ্ছ কংক্রিট করা, তো প্রচুর জায়গা কিন্তু কংক্রিট করা রয়েছে, প্রচুর এরিয়ার জুড়ে কিন্তু কংক্রিট করা রয়েছে। দেখলাম ওখান থেকে শুরু করে টোটাল জায়গাটা কিন্তু এখানে কংক্রিট করা। আর এই যে আমরা এখন যাচ্ছি এই জায়গাগুলো কিন্তু টোটালটাই ছিল এয়ারবেস। আগেই বললাম যে 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই এয়ারবেসটা কিন্তু ব্যবহার হতো, কিন্তু এখন আর সেটা ব্যবহার হয় না। আর এটা কিন্তু এখন আমাদের এয়ারফোর্সের হাতেই, মানে ভারতীয় বায়ুসেনার হাতেই কিন্তু এটা টোটাল এলাকাটা কিন্তু ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে। তো হয়তো যদি কোনো দিন প্রয়োজন পড়ে অল্প কিছু সময়ের মধ্যেই এটাকে রেডি করে ফেলতে পারবে। তাই জন্য যেমন অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় রয়েছে রাস্তায় কিংবা কিছু কিছু জায়গার মধ্যে যেগুলো রয়েছে এয়ারবেসগুলো, সেগুলো কিন্তু রেখে দিয়েছে, যদি কোনো সময় প্রয়োজন পড়ে তো সেগুলোকে চালু করবে। তো এটা কিন্তু বিশাল বড়। আর স্থানীয় লোকেরা এটাকে চাতাল নামেই ডাকে। তো দেখে নাও পুরো একদম চারিদিক জঙ্গলের মাঝখানে কিন্তু এই এয়ারবেসটা তৈরি, যাতে সহজেই শত্রুপক্ষ কেউ বুঝতে না পারে যে এটা কোথায় রয়েছে এয়ারবেসটা। তো সেই জন্য কিন্তু এখানে তৈরি করেছিল সেই সময়। তো চলো এয়ারবেস তো এয়ারবেস ঘুরে তো আমরা এখন, এটা একটা কি কুল জাতীয় একটা গাছ, ছোট ছোট ফলও হয়ে আছে। থেকে পুরুলিয়া যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে মন্দির শহর, বাঁকুড়া যে মন্দির শহর সেই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, সেটা চলে গেল এই রাস্তাটা, ওই যে বড় গেটটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা। আর আরেকটা যাওয়া যাচ্ছে এই সোজা রাস্তা। তো ওই রাস্তাটা গেলে আমি যেখানে যাচ্ছি যে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, সেটা একটু ঘুরতে হবে, আর এটা ভেতর দিয়ে যাচ্ছে, আর এটা সোজা বেরিয়ে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে আমার 6-7 কিলোমিটার রাস্তা কম হচ্ছে। তো আমি সেই জন্য এই রাস্তাটাকেই ধরলাম। তো আমরা NH 16 থেকে বাদিক নিয়ে নিলাম। বাদিক নিয়ে আমাদের এখন পুরুলিয়া দেখাচ্ছে 84 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার। তো আমরা এখন এই রাস্তা ধরে নিলাম। তো এই রাস্তাটাও ঠিকই আছে। তো চলো এগিয়ে যাই। তো এই জায়গাটার নাম হচ্ছে ধলডাঙ্গা, ধলডাঙ্গা বাঁকুড়া। এখন যাচ্ছি NH 314 ধরে। তো রাস্তাটা কিন্তু একটা দারুণ রাস্তা, রাস্তাটা খুব সুন্দর রাস্তা আছে, কিন্তু রাস্তার দুধারে কিন্তু কোনো দোকান বলো বাড়িঘর বলো কিন্তু কিচ্ছু নেই। জায়গায় জায়গায় আছে একটা দুটো করে আছে, কিন্তু কোনো ঘনবসতি নেই। এই দেখো পুরো মাইলকে মাইল শুধু কিন্তু এরকম
গাছের জঙ্গল। তো আমাদের যারা আমরা বাইরে থেকে আসি তাদের পক্ষে কিন্তু কোনো মতেই সম্ভব নয় রাস্তাটা দিয়ে রাতেরবেলা পার হওয়া। কেননা হয়তো লোকাল লোক হতে পারে, কারণ তাদের পরিচিত। তো দেখো দুই ধারে কিন্তু এরকম মাইলকে মাইল। ধরো আমি এই রাস্তাটায় নেমে 50 কিলোমিটার মতো চলে এসেছি, তার মধ্যে ধরো নিতে পারো 40 কিলোমিটার এরকম যে মাইলকে মাইল এরকম ফাঁকা। আর দেখো দুই ধারে তোমরাই দেখে নাও, দুপাশেই কিন্তু পুরো ফাঁকা জঙ্গল। আর রাস্তাঘাটগুলো যা আছে কোনো জায়গায় যেমন এটা অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ছে, তো মালভূমিরই অংশ। তো ছোটনাগপুর মালভূমি যেহেতু, তো সেহেতু কিন্তু রাস্তাগুলো কিন্তু কোনো জায়গায় উঁচু ঢেউ খেলানো রাস্তা, কারণ মালভূমি অঞ্চলগুলো ঠিক যেমন হয়। তো আমরা যে যাচ্ছি পুরুলিয়া, সেটাও কিন্তু ছোটনাগপুর মালভূমি এলাকার মধ্যেই পুরুলিয়াটা, কারণ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড এগুলো হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যেই পড়ে। তো এই যে জায়গাটার নাম হচ্ছে হরিগ্রাম। তো আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে অযোধ্যা হিল 93 কিলোমিটার, তো 93 কিলোমিটার আছে অযোধ্যা হিল। কিন্তু আমি মাইল পোস্ট যেখানে দেখলাম যে 20 কিলোমিটার 10 কিলোমিটার মতো ডিফারেন্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমি রাস্তার মাইল পোস্টগুলো হিসাব করি, তাতে দেখা যাবে যে আমার এখনও 103 কিলোমিটার। তো যাই হোক, পুরো রাস্তায় এখন চলেই এসেছি, কারণ আমার বাড়ি থেকে 340 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো যখন পুরো রাস্তায় চলেই এলাম, আর তো এইটুখানি বাকি আছে, কোনো অসুবিধাই নেই। আর ঘড়িতে বেজেছে এখন মাত্র 3:29। তো আর কম বেশি 2 ঘন্টার মধ্যে তো পৌঁছে যেতেই পারবো। তো 5টা 5:30টার মধ্যে আমরা অযোধ্যা হিলটপে পৌঁছে যেতে পারবো। তো যাই, আস্তে আস্তেই যাই, রাস্তাও ভালো। অযোধ্যা পাহাড়টা ছোটনাগপুর মালভূমি তো অবশ্যই, আর পূর্বঘাট পর্বতমালার বর্ধিত অংশ। তো সেই জন্য এই এলাকাগুলো তো তোমার মালভূমি অঞ্চলের যা বৈশিষ্ট্য, ছোটো ছোটো টিলা, অ্যাকচুয়ালি পাহাড় বলতে গেলে এগুলোকে পাহাড় বলা চলে না, এগুলোকে অ্যাকচুয়ালি টিলা। তার মধ্যে কিছু সর্বোচ্চ শৃঙ্গ মানে উঁচু যেগুলো থাকে, যেমন অযোধ্যা পাহাড়ের উঁচু শৃঙ্গ রয়েছে, আর জায়গায় জায়গায় সব টিলা রয়েছে। যেমন এই রাস্তাটা যেখান দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু প্রচুর, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে 20 ফুট মতো উঁচুতে উঠে যাচ্ছে, আবার কোথাও 10 ফুট মতো নিচে নেমে গেল। এইভাবেই কিন্তু রাস্তাটা যাচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো। তো রাস্তা খুবই একদম সুনসান রাস্তা, কিছু গাড়ি রয়েছে। আর বাজার বলতে রাস্তার পাশে তেমন কিছু চোখে পড়ছে না, ওই হয়তো 2-4টে করে দোকান রয়েছে আছে, আর কয়েকটা জায়গায় হয়তো 50-100টা দোকান হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় জায়গায় 3-4টে করে দোকান নিয়ে কিন্তু একটা বাজার। তো দেখে পরিবেশটা দেখে বুঝতে পারছো, শুধু ফাঁকা আর ফাঁকা। এপাশে দেখো, এপাশেও দেখো, পুরো ফাঁকা মাঠ। তো যাই হোক, এই ফাঁকা মাঠ হলে রাস্তার কন্ডিশন, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। তো আমরা যাচ্ছি আমাদের তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি অযোধ্যা হিলটপ বনবিধি লজে, বনবিধি রিসর্ট। তো এখানে আমাদের রুমটা, এই যে রুমে আমরা পৌঁছে গেছি। তো রুমে এখানে রয়েছে একটা বেড রয়েছে, আর রয়েছে এখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে একটা মিরর আছে। এই মিররটা এরকম আছে, আর দেখে নাও, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা রয়েছে। এখানে একটা চেয়ার দিয়েছে,
আর এখানে একটা ছোট টেবিল নিয়েছে। আর এই যে আমাদের সব ব্যাগপত্র সব একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই আছে ওয়াশরুম, এখানে বেশ পরিষ্কার। এখানে একটা বেসিন আছে। আর এখানে একটা মোটর আছে। আর গিজার তো আছেই, কারণ এখানে একটু ঠান্ডা বেশি থাকে। কিন্তু নর্মালি আমাদের এখানে যে ঠান্ডা বেশি থাকে সেটাই ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি অতটা ঠান্ডা নেই। যদিও এখানে একটু মেঘলা ওয়েদার রয়েছে বলে অতটা ঠান্ডা নেই। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবই। তো যেহেতু আজকে রাতের বেলা, এখন পুরোটা বাইরেটা দেখাতে পাচ্ছি না, তো বাইরেটাও পুরো লাইট ফাইট জ্বালানো রয়েছে। তো বাইরেটা যদি চেষ্টা করবো তাহলে একটু যদি দেখা যায় তো দেখি দাও। এদিকে দুটো, এদিকে একটা আর এখানে একটা, দুটো বড় বড় সাইজের জানলা আছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম হয়, ড্রিম রাইট।